স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিক। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে গোলাগুলি, অনেক হতাহত। দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও। নরসিংদীর মাধবদী কিশোরী ধর্ষণ ও হত্যা, স্থানীয় বিএনপি নেতা সহ গ্রেফতার ৬। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বেতন বোনাস নিয়ে শঙ্কা বাড়ছে, শ্রমিক অসন্তোষ। অর্থাৎ বেতন বোনাস নিয়ে শঙ্কা বাড়ছে, শ্রমিক অসন্তোষ। এছাড়া পাক আফগান পাল্টাপাল্টি হামলার খবরটিও গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। সমন্বয়হীনতায় প্রশাসনে ব্যাপক বিশৃঙ্খলা এবং শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর। সমকালের প্রধান শিরোনাম, বড় সংঘাতে পাকিস্তান আফগানিস্তান, ডুরন লাইন কেন সংঘাতের ক্ষেত্র, এ নিয়ে একটি প্রতিবেদন আছে। ১২ কেজির সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ ৫০০ টাকা, সালিশে এলাকা ছাড়ার রায় দেন বিএনপি নেতা। নরসিংদীর ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, ২৭৪ আফগান ও ৫৫ পাক সেনা নিহত। সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ, শুরুটা দারুণ, তবুও সতর্ক থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ডক্টর মোশাররফ হোসেন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, পাকিস্তান ও আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ ঘোষণা ইসলামাবাদের, হামলা অব্যাহত থাকবে। ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। এছাড়া সাজার নীতিমালা না থাকায় উচ্চ আদালতে টিকছে না অনেক ফাঁসি রায়, এ নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক ইত্তেফাকে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প, আইন শৃঙ্খলায় ফের উদ্বেগ। এছাড়া ব্রিগেডিয়ার সাখাওয়াতের একটি মন্তব্য, ক্যাবিনেট সিদ্ধান্ত হতো বাইরে, নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, আওয়ামী লীগ বিএনপির রসায়ন, বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় পুনরায় চালু, একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, স্বাধীনতা দিবস সামনে রেখে পূর্ণাঙ্গ আত্মপ্রকাশের আশঙ্কা, এ নিয়ে একটি প্রতিবেদন আছে আমার দেশে। এছাড়া শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠল দেশ এবং পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি হামলা, দুই দেশে নিহত প্রায় ৩০০। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বারবার ভূমিকম্প, কিসের ইঙ্গিত, ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, ১০০ কোটি টাকা খুইয়ে পুলিশ ফিরছে আগের পোশাকেই। এ ছিল দেশ রূপান্তরের সংবাদ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, তৃণমূল মজবুত করে স্থানীয় ভোটে নজর দেবে বিএনপি, একটি প্রতিবেদন আছে এ নিয়ে। এছাড়া কারি কারি টাকা ঢেলেও মশার দাপট অটুট, এ নিয়ে আছে দৈনিক কালবেলার প্রতিবেদন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, প্রশাসন সাজাতে বেগ পেতে হচ্ছে বিএনপি সরকারকে, রাজনৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে তামিরুল মিল্লাত। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, তারেক রহমানকে কাছে পেয়ে যে প্রশ্ন করল শিশুরা, কেন এই হামলা, পাক আফগান সংকটের নেপথ্য নিয়ে একটি প্রতিবেদন আছে। এছাড়া স্থানীয় নির্বাচনেও জামাতকে সঙ্গী চায় এনসিপি এবং কুষ্টিয়া এখন উপরওয়ালা আবি, এ নিয়ে একটি প্রতিবেদন আছে দৈনিক মানব জমিনের। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, ডেট পেমেন্টস সারপাস ফরেন লোন ইনফ্লোস, পাকিস্তান ক্লেমস ইট কিল্ড 274 তালিবান fighters, PM shares joy with children after Jummah. The Daily Star প্রধান শিরোনাম, now it's open war, says Islamabad as strikes hit Kabul, clashes rage across border, both sides report heavy casualties, world argues come. And New Ageর প্রধান শিরোনাম, external loan driven projects pose heightened challenges. এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, স্টুডিও আলোচনা শুরু করতে চাই। সবগুলো জাতীয় দৈনিকে আজকে গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে পাকিস্তান আফগানিস্তান সংঘাত, যুদ্ধ যাই বলি, এই যে বড় সংঘাতের পথে পাকিস্তান আফগানিস্তান, আমরা দেখেছি বিশ্বে ইরানের সাথে যুক্তরাষ্ট্রে এক ধরনের টানটান উত্তেজনা চলছে, সেই সময় একেবারে আমাদের এই পাশাপাশি জায়গায় এই পাকিস্তান আফগানিস্তান সংঘাত আসলে কিসের বার্তা দেয়, এবং অনেকে বলছেন যে অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতে আসলে এই ধরনের সংঘাত কিনা। আপনি পুরো বিষয়টিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখানে দুটো বিষয় প্রথমে আনার চেষ্টা করেছেন। একটি হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষিতে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ইন্টারনাল যে ইস্যুসগুলো আছে সেইগুলোকে ডাইভার্ট করার জন্য হয়তো তারা এই ধরনের একটা মানে প্রক্সি ওয়ারের দিকে তারা যেতে পারে, এটার সম্ভাবনা আছে। এটাকে পলিটিক্স অফ ডিস্ট্রাকশন বলি আমরা, অর্থাৎ নজর ঘোরানোর একটা, এটা শিশুকে যেরকম করে তার মা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, তো পলিটিশিয়ানরা এই জিনিসগুলো করার চেষ্টা করে। এটা পলিটিক্যাল রিয়েলিজম দিয়ে হয়তো ভালো করে ব্যাখ্যা করা যাবে। সেই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না যে যুক্তরাষ্ট্র এই কাজটা ইরানের মধ্যে দিয়ে এটা ডাইভার্ট করার চেষ্টা করছে, অর্থাৎ অ্যাবস্টেন যে ফাইলস আছে সেটাকে ডাইভার্ট করার জন্য, নাম্বার ওয়ান।
আর নাম্বার 2 হচ্ছে যেটা বললেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে যুদ্ধ, এটা দেখুন আফগানিস্তান সার্কের অধিভুক্ত দেশ ছিল না, অন্তর্ভুক্ত দেশ ছিল না, পরবর্তীতে হয়েছে। অর্থাৎ তার এইটা বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আমাদের মধ্যে একটা হোমোজিনিটি আছে, সমজাতীয় একটা কালচারালি নানান দিক থেকে সাউথ এশিয়ান হিসেবে আমরা আফগানিস্তানকে ট্রিট করতে পারি, সেই চিন্তা থেকে আমরা অন্তর্ভুক্ত করলাম। তাহলে দেখেন এটা 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 ছিল এক ধরনের ভ্রাতৃত্ব বোধের জায়গা থেকে একই ছাতার নিচে আসা। আবার এর চেয়ে বেশি ভ্রাতৃত্ববোধ আমরা যেটা বলি যে ধর্মীয় দিক থেকে শিয়া সুন্নির দিক থেকে আমরা ইরানকে আমরা একরকম ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সাধারণত মুসলিম ওয়ার্ল্ড। আবার এদিকে একই রকম সুন্নি দেশ হয়েও দুটো আবার তারা যুদ্ধে যাচ্ছে। এখন যুদ্ধে যাবার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে একটু খেয়াল করলে দেখবেন যে আফগানিস্তান তার বর্ডার এরিয়াতে অ্যাটাক করছে, পাকিস্তানের বর্ডার এরিয়াতে অ্যাটাক করছে, ফলে কিছু সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে। পাকিস্তান তো বলছে এরিয়া আসলে জবাব দেয়া হচ্ছে। তাহলে পাকিস্তান কি করলো? রিটালিয়েট করলো, একেবারে কাবুলে আঘাত করলো। তো এটা বোঝা যাচ্ছে। তো এখন যদি আপনি দেখেন যে ওয়ার মেকিং ক্যাপাবিলিটি একটা আপনারা দেখবেন যে ইন্ডেক্স আছে, গ্লোবাল ইন্ডেক্স, সেখানে পাকিস্তানের অবস্থান অনেক উপরে, ভারতের পরে পাকিস্তানের অবস্থান। তো সেদিক থেকে যদি যুদ্ধ হয় আফগানিস্তানের সাথে ইরানের, এটা কাইন্ড অফ আমরা বলি যে আনইভেন ওয়ার, এটা সমযুদ্ধ হবে না। তাহলে কেন আফগানিস্তান যুদ্ধে আসলো? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। বাই দিস টাইম আপনারা দেখবেন যে এখানে ডাইমেনশনে চেঞ্জ হয়েছে। ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন এসেছে, কিংবা তাদের একটা নতুন ধারা তৈরি করার চেষ্টা করছে, তাদের বাণিজ্যিক চুক্তি কিংবা সমর চুক্তি এটসেট্রা, যুদ্ধ টাইমে তারা সহায়তা করবে। কিন্তু এখন যদি দেখেন আফগানিস্তানের যে টোনটা আসছে, পররাষ্ট্র মন্ত্রী বোধহয় যে প্রেস ব্রিফিং করেছে, পররাষ্ট্র বিষয়ক যে একজন প্রতিনিধি, তা স্বাগত জানাচ্ছে। অর্থাৎ এটা নেগোসিয়েটেড হয়ে যায়, অর্থাৎ এটা যেন রিজলভ হয়ে যায়, কারণ যেন ফার্দার যেন ওয়ারটা এসকালেট না করে লার্জার স্কেলে, তাই তো? এটা দ্বারা ইঙ্গিত করে যে এই যুদ্ধের উস্কানি কিংবা কারোর মদদে এই যুদ্ধে আফগানিস্তানের আসাটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত ছিল। অর্থাৎ আপনি যুদ্ধ করছেন, এখানে মেসেজ দিচ্ছেন, একাধিক মেসেজ, যে একটা মুসলিম রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে, তাও আবার সুন্নি অধ্যুষিত দুটো রাষ্ট্র, সুন্নি প্রাধান্য আছে দুটো রাষ্ট্রের মধ্যে। তো এই মেসেজগুলো হচ্ছে যে আমরা যে বিষয়টা বলার চেষ্টা করি, মুসলিম ব্রাদারহুড কিংবা ইসলামিক ওয়ার্ল্ড এটসেট্রা, এই বিষয়গুলো এখন আরো যে ডিসফাংশনাল, আরো যে অকার্যকর, এই যে ধর্মভিত্তিক যে জাতীয়তাবাদের কিংবা বোধের যে চিন্তাটা, সেটা ন্যাশনালিজমের যে চিন্তা, জাতি রাষ্ট্র কেন্দ্রিক মানে টেরিটরি কেন্দ্রিক যে চিন্তা, সেই চিন্তা থেকে কিন্তু অনেক ডেভিয়েটেড হয়ে যায়। তারপর আমরা মনে করি যে ধর্মভিত্তিক একটা জাতীয়তাবাদকে আমরা প্রাধান্য দিব। এই বিষয়টা আবারও প্রমাণিত হচ্ছে যে ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ কখনোই রাষ্ট্রকেন্দ্রিক যে জাতীয়তাবাদ, সেটা থেকে এক করে না এগুলো। জি, আমরা সকালে যে খবর জানি, এর মধ্যে মানে এ পর্যন্ত 297 জন আফগান তালেবান নিহত হয়েছেন এবং 55 জন পাক সেনা, মানে এই সংখ্যাটা বলি, বা পাকিস্তান তো যুদ্ধই বলছে, এটা আর কত দূর পর্যন্ত যেতে পারে বা এটার ভবিষ্যৎ কি? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বেশি দূর গড়াবে না, যদি মানে আনফোরসিন যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না, বাট যেই জেস্টারগুলো আমরা দেখতে পাচ্ছি উভয় রাষ্ট্রের পক্ষ থেকে, মনে হচ্ছে যেন তারা এখন একটা মীমাংসার জন্য কিংবা সিজফায়ারের জন্য, যুদ্ধ বিরতির জন্য তারা প্রস্তুত। বিশেষত আফগানিস্তানের পক্ষ থেকে আগ্রহটা বেশি। আবার ইরান নিজেও চেষ্টা করছে যে এখানে কিভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় যাওয়া যায়, সেই বিষয়গুলোকে উভয় রাষ্ট্রই একরকম সাধুবাদ জানাচ্ছে বলে মনে হচ্ছে। খুব বেশি দূর আর করাবে না বলেই সম্ভাবনা প্রত্যাশা করা যায়। একটু আন্তর্জাতিক মানে অঙ্গন থেকে একটু বাংলাদেশের দৃষ্টি দিয়ে, বাংলাদেশ একটি প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যার মধ্যে, আমরা গতকালও ভূমিকম্পের বড় ঝাঁকুনি আমরা অনুভব করলাম। এই যে 13 মাসে 32 ভূমিকম্প, এই যে ভূমিকম্পের কতটা ঝুঁকিতে নিয়ে আমরা প্রতিবারই যখন ঝাঁকুনি দেয় তার নিয়ে তারপর আলোচনা করি, কিন্তু ভূমিকম্পের পরে যেই মানে ঝুঁকি এড়ানোর জন্য যা যা করা দরকার, সেই প্রস্তুতিগুলোকে আমরা আসলে নিচ্ছি না, শুধু সংবাদই করে যাচ্ছে। দেখুন, ভূমিকম্পের যে মানে যে মাত্রা, তার প্রপোর্শনের যদি আপনি প্রস্তুতি নিতে চান,
সেটা জাপান একটা মডেল। তো এই মডেল বাংলাদেশে তার ধারে কাছেও তো আমরা রেপ্লিকেট করা এটা ইম্পসিবল। এটা আসলে আমাদের সচেতন থাকার একটা ব্যাপার আছে। আর বাট প্রিপেয়ার্ডনেসের জায়গা থেকে আমাদের যেইগুলো যে সতর্কতার জন্য যে প্রিপেয়ার্ডনেসের কথাগুলো বলা হয়ে থাকে সেইগুলো এখন আপাতত মেনে চলাটা, আর এর চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেইগুলোর উপরে আমাদের এখন গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মানে যতটা ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেই জায়গা থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ফার্দার নতুন করে যে কনস্ট্রাকশনগুলো হবে এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্ব, নজরদারিতে রাখা, সেই জায়গায় যেন নজরদারিটা থাকে। অর্থাৎ নতুন কোনো বিল্ডিং যেন এই যে ভূমিকম্পের যে রেজিস্ট্যান্স যে মাত্রাটা থাকে সেইটা যেন কোনো মানে ওভারলুক না করে কিংবা গাফিলতি না থাকে, ফাঁকি ঝুঁকি না থাকে আর কি। কনস্ট্রাকশন রুলসগুলো যেন মেনে চলে, সেটা হবে আমাদের প্রধান কাজ। যে আমরা জানি যে নতুন সরকারের পথ চলা শুরু হলো, শুরুতে অনেকগুলো ঘটনা নিয়ে আমরা দেখেছি খুব আলোচনা। একটি তো আজকে সবগুলো জাতীয় দৈনিকও আছে, আমরা গতকাল সবগুলো টেলিভিশনে খুব গুরুত্ব দিয়ে প্রচার করেছে যে নরসিংদীর মাধবদীর যে ঘটনাটি, কিশোরী ধর্ষণ ও হত্যা, স্থানীয় বিএনপি নেতা সহ গ্রেফতার 6, এই বিষয়গুলোকে এই যে এভাবে যদি বলি যে মানে সময়ের পর সময় যাচ্ছে কিন্তু এই যে নারী নির্যাতন বলি, ধর্ষণ বলি, এই জায়গাগুলোর তো পরিবর্তন হচ্ছে না, আমাদের মানসিকতার পরিবর্তন আসছে না, এবং এইসব ঘটনার পিছনে প্রভাবশালী ক্ষমতাসীনদের হাত থাকার যেসব ঘটনা, এটা আসলে বেশ কয়েকটা জায়গায় এখানে আলোচনায় আনতে হবে। প্রথমত হচ্ছে যে এই যে ভিকটিম, সেই ভিকটিম কেন সালিসি ব্যবস্থাপনার কাছেই গেল নাম্বার 1, এবং সেই সালিসি ব্যবস্থাপনায় তার কি চাওয়াটা কি ছিল? তার চাওয়াটা ছিল যেন একটা বিচার চায়। তাহলে এই বিচার চাওয়ার ক্ষেত্রে সালিসি বোর্ডের কাছে যেতেই পারে, সেটা সালিসি বোর্ডের কাছেও কিন্তু এক্স্যাক্টলি যায়নি। সাবেক একজন ইউপি সদস্য, মোটামুটি বলা যায় যে মোটা দাগে এলাকায় তার একটা প্রভাব আছে, কিন্তু সেই প্রভাবটা যদি আপনি কোট আনকোট দেখেন সেটা নেগেটিভ, নেতিবাচক প্রভাব। অর্থাৎ তারা কি করে নর্মালি আপনি যদি দেখেন, পাওয়ারটাকে মিসইউজ করে, পাওয়ারটাকে ম্যানিপুলেট করে, তার নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করে, সেটা অর্থের বিনিময়ে, সেটা তার দলীয় স্বার্থের যার কারণে দিন শেষে ন্যায় বিচার নিশ্চিত হয় না। ফলে এই যে সাধারণ যেই বিচারের যে জায়গাগুলো, যেমন আপনার থানা, তারপর বিচারালয়, এই থানায় যাচ্ছে না কেন? থানায় গেলে তার এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার মানে প্রবণতা কম। অর্থাৎ তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশন, তার লাইফস্টাইল দেখেই থানা মনে করবে যে তাকে এটা গুরুত্বপূর্ণ বিষয় না। এই ধরনের ঘটনা প্রতিদিন দেখি। এই যে তাচ্ছিল্যের একটা ভয়, ফিয়ার অফ বিং মানে হেট্রেড, এই যে ভয় থেকে তার যে থানায় না যাওয়ার ব্যাপারটা, এটা একটা মানে আমাদের ইনস্টিটিউশনাল ফেইলারকে ইঙ্গিত করে। তো এই সব কিছু যদি আপনি চিন্তা করেন, রাজনীতিকে শুদ্ধিকরণ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আপনার ইনস্টিটিউশনগুলোকে কার্যকর করা। তাহলে দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঘটনা দেখবেন, তারপর দেখবেন যে রামপুরার একটা ঘটনা না, এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। তাহলে কেন ঘটে যাচ্ছে? আইনের শাসন না থাকা, এটা অন্যতম প্রধান কারণ। আর যে আপনার এডুকেশনের মাধ্যমে এই বিষয়গুলোকে আপনি যথাযথ একটা মাত্রায় নিয়ে যাবেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে, একটা স্পর্শকাতরতার বিষয় জায়গা থেকে, যে আপনার এডুকেশনটা থাকা দরকার, আমি এই ঘটনাগুলোকে আমি কিভাবে ডিল করব, এই একটা স্টেক হোল্ডারের কাজ। আর যে অপরাধ প্রবণ, তার যদি অপরাধ করার প্রেক্ষিতে তার যে একটা শাস্তির ব্যবস্থা আছে, সেই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো, ক্লিয়ার মেসেজ থাকতো, তাহলে সে বারবার চিন্তা করতো যে একটা রেপ হয়ে যাওয়ার পর, কিশোরী রেপ হয়ে যাওয়ার পর সে বিচারটা শুধু চাচ্ছে, সেই বিচার চাইতে গিয়ে সে এখানে মানিটারি ট্রানজ্যাকশন হয়েছে, পাওয়ার এক্সারসাইজ হয়েছে, এবং সে শুধু বাঁচতে চেয়েছে, বাঁচতে চাইতে গিয়ে সে এলাকা ছাড়তে চেয়েছে। দেখেন আপনি কয়েকটা স্টেজ, অর্থাৎ নিরুপায় হয়ে সে এলাকা ছাড়তে চাচ্ছে। তখন তাদের ভয় যে অত অন্য জায়গায় গিয়ে আবারও আমার বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে কি করতে হবে? মানে আবারও তাকে উপর্যুপুর যে ধর্ষণ এবং তাকে একদম মেরে ফেলাটা, এইগুলোতে বিভৎসতা একদম স্পষ্ট। তাহলে এই বিভৎসতার জন্য সরকারের পক্ষ থেকে যে ভালো ইনিশিয়েটিভটা দ্রুততম সময় তাদেরকে ধরেছে, এবং রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা যার ছিল তাকে সেই দল থেকে বহিষ্কার করেছে। ফলে এখন তার বিচারটা স্পষ্টভাবে সুন্দরভাবে চালাতে কোনো ধরনের অসুবিধা থাকার কথা না। তারপরও যদি তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসে, এই যে সুস্পষ্টভাবে যারা অপরাধী তাদের ব্যাপারেও সরকার যারা সতর্কবার্তা দেয়, সেটাই হবে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান আর কি সরকারের। জি, ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনি নিশ্চয়ই গতকালও দেখেছেন, আজকেও বেশ কয়েকটি জাতীয় দৈনিকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে সাবেক একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনের একটি সাক্ষাৎকার, যেখানে তিনি বলছেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হতো বাইরে থেকে, আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার পরে বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ এসেছে।
এরই মাঝে আমরা গতকাল একটি ছবি দেখলাম ডাক্তার ফাউজুল কবির খানের বাসায় তাদের মিলন মেলা, মানে সব মিলে যে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা নিয়ে যে প্রশ্ন, এবং একজন উপদেষ্টা যখন এই কথা বলেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হতো বাইরে থেকে। না, এটা তো আসলে নতুন না। এই 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 বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকেই বিচ্ছিন্নভাবে আমরাও বলে আসছি যে ক্যাবিনেট ফাংশন করছে না কারণটা কি। অর্থাৎ আপনি যে মনে করেন যে অন্যায় যে আন্দোলনগুলো চলছে একের পর এক, আমরা বলতাম যে এগুলোর পিছনে প্রভোকেশন আছে, অর্থাৎ সেই প্রভোকেশনের জায়গা থেকে এখন খোদ একেবারে যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের যে একজন উপদেষ্টা, বেশ জ্ঞানী উপদেষ্টা আমরা বলি এবং যোগ্য উপদেষ্টা, উনি যখন এভাবে কথা বলছেন বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করছে। আগে এখন এখন আরো অন্তর্বর্তী সরকারের ভূমিকাকেই তো প্রশ্নবিদ্ধ করছে, এবং এই প্রশ্নবিদ্ধ করার জন্য যে কাজকর্মগুলো দেখবেন তাদের, অর্থাৎ যে মবের যে একটা কালচার, এর প্রেক্ষিতে কি হয়েছে, এটা এই বর্তমান যে নতুন সরকার তাকেও কিন্তু একটা প্রেশারের মধ্যে রাখছে। এইটা যদি কন্টিনিউ করে তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ফলে সরকারকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে এই মবের সংস্কৃতি আর চলবে না। এটা কেন বলছে? এটা একটা আর্জ আছে জনগণের কাছ থেকে, মানুষের কাছ থেকে এই আর্জটা সরকারের প্রতি আছে। তাহলে এখন সরকারের এই বিষয়গুলো এখন আরো স্পষ্ট হচ্ছে। ফলে এগুলো যদি এরকমই হয় তাহলে এগুলো ফার্দার তদন্তের দাবি রাখে। আমি মনে করি যে বিচারহীনতার সংস্কৃতি কেবলমাত্র যে রাজনীতিবিদদের থাকে তা না, যেই ক্ষমতা পাচ্ছে সেই কেবল এরকম দানব হয়ে ওঠা কিংবা কনস্পিরেটর হয়ে ওঠা, প্রত্যেকেই জবাবদিহিতার মধ্যে আওতায় আসার ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা আমি মনে করি এই মাননীয় উপদেষ্টার এই বক্তব্যের পরে এটা একটা ফর্মাল ইনিশিয়েটিভ হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিতে পারে। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, এই সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেগুলো তাদের ইশতেহারের প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং 10 মার্চ তো উদ্বোধন হচ্ছে, তারেক রহমান নিজে বগুড়ায় যাচ্ছেন। এই উদ্যোগগুলোকে নিয়ে কিন্তু তখন আমরা দেখেছি তৎকালীন বিরোধী পক্ষ থেকে এক ধরনের সমালোচনার দৃষ্টিতে দেখা হয়েছে। সব মিলে এখন যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিকেই সরকার এগুচ্ছে, আপনি কিভাবে দেখছেন সার্বিক? দুটো বিষয় এখানে খুব লক্ষণীয়। একটা হচ্ছে যে কৃষকের যে 10,000 টাকা ঋণ মওকুফ, এটা খুবই একটা সিগনেচার মানে ইনিশিয়েটিভ, এটা খুব ভালো। ফলে দেখা গেল যে 50-60 লক্ষ পরিবারের সদস্য, মানে 50-60 লক্ষ পরিবার না, 50-60 লক্ষ মানুষ এই সুবিধাটা পাচ্ছে। যে ফলে কৃষকদের যে একেবারে যে মার্জিনাল ইকোনমির যে কৃষকরা যে একটা ফিয়ারের মধ্যে থাকতো, একটা আতঙ্কের মধ্যে থাকতো, এবং সেই জায়গায় একটা আশ্বস্ত হয়েছে, বড় স্বস্তির জায়গা এখানে। ফলে এটা এই সরকারের এটা টাকার অঙ্কে খুব বড় টাকা না, কিন্তু এই উদ্যোগটা যে মহতি উদ্যোগ, এটাকে প্রশংসা করতে হবে। তবে এখন প্রশ্ন উঠবে যে ফ্যামিলি কার্ডের যে ইস্যুটা, ফ্যামিলি কার্ড নিয়ে সরকার 10 মার্চ যেটা উদ্বোধন করতে যাচ্ছে, এখন পাইলটিং চলছে। তো পাইলটিং এর প্রেক্ষিতে পাইলটিংটা যদি এরকম হয় যে শুধুমাত্র দায়সারা গোছের ব্যুরোক্রেটিক পাইলটিং, তাহলে এই প্রজেক্ট বাস্তবায়নে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো পাইলটিং থেকে উঠে আসবে না। অর্থাৎ আপনি অলরেডি আপনি দেখবেন যে বিভিন্ন রকমের সুবিধা, এই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে, তারপর বয়োবৃদ্ধদের জন্য ভাতা, এরকম বিধবা ভাতা, সোশ্যাল সেফটিনেট আওতায় যতগুলো সোশ্যাল সিকিউরিটি যে অথবা সেফটিনেট যে, এখন এইগুলোকে রেখে আবার নতুন করে এত বড় অঙ্কের একটা প্রজেক্ট বাস্তবায়ন, এটা চ্যালেঞ্জিং নাম্বার 1। তাহলে যে গভর্নমেন্ট যেই জায়গাটাতে সফল যদি হতে চায়, এখানে এই পাইলটিংটাকে প্রপার ওয়েতে করতে হবে। সমস্যাগুলো কি আর প্রসপেক্টটা কোথায় আছে, তার মধ্যে অন্যতম হবে এইগুলোকে যদি মার্জ করে একটা ফ্যামিলিকে ইউনিট ধরে, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত, এবং আমার এই ব্যাপারে একটা গবেষণাও আমি করেছিলাম সোশ্যাল সেফটি নেটের উপর, যে চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস। তো দেখলাম যে এখনো তাদের যে ডিজিটাল লিটারেসিটা না থাকাটা, এটা একটা বড় সমস্যা। ফলে টাকাটা একজনের টাকা আরেকজনে উঠাচ্ছে, কোড নাম্বার নিয়ে যাচ্ছে, পাসকোড দিয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো আছে। তো দেখা গেল যে বাবার টাকা ছেলে উঠাচ্ছে। এখন এই কার্ড করার প্রেক্ষিতে যদি হয় যে একটা ফ্যামিলিকে একটা ইউনিট হিসেবে চিন্তা করে, এবং ওই ফ্যামিলিতে কে কোন ধরনের কার্ড আছে কিনা আরো সেইগুলোকে মার্জ করে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ মানি তাদের ওই পরিবারকে দিয়ে, এবং এটা বিষয়টা এরকম না যে সকল পরিবার সমান পয়সা পাবে, ওই পরিবারের একটা অ্যাপ্রিজাল তৈরি হবে। তবে সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আবার আছে, সেই চ্যালেঞ্জের জায়গাটা হবে যে পরিবারগুলোর মধ্যে আবার সমন্বয় অনেক সময় থাকে না। তো এই বিষয়গুলোকে কিভাবে রিডিউস করা যায়,
অর্থাৎ আপনার যে সফলতার যে সম্ভাবনাটাকে সেটাকে কিভাবে বাড়ানো যায় আর রিস্কগুলোকে কিভাবে রিডিউস করা যায়, সেটা একটা ভালো একটা সফলতা নিয়ে আসবে। এবং এই সরকারের জন্যই, এবং এটা কমিটমেন্ট ছিল, তাদের রাজনৈতিক ইশতেহার কমিটমেন্ট ছিল। জি, আমরা সেই প্রত্যাশা রাখি যেটি সফলতার মুখ দেবে। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আমরা জানি যে দৈনিক প্রথম আলোতে কিছু কার্যালয় খুলে সরকারের মনোভাব বুঝতে চায় আওয়ামী লীগ। এখন পর্যন্ত প্রায় 13টি, 1 ডজনের বেশি কার্যালয়ের তালা খোলা হয়েছে। এবং আমার দেশ তো একটি প্রতিবেদনই করেছে আওয়ামী লীগ বিএনপির রসায়নে, যে নির্বাচনের পরে এই নির্বাচিত সরকার বিএনপি যখন ক্ষমতায় নিল, তারপরে যে আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠার যে চেষ্টা বা আবার পুনর্বাসিত হবার যেই চেষ্টা, আপনি কিভাবে দেখেন? এটা এই প্রসেসটা যদি এটাই হয়, তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে রাজনৈতিক যে সংস্কৃতি, বেটার পলিটিক্যাল কালচারের যে স্বপ্নটা আমরা দেখি এবং দেখা উচিত, সেই জায়গায় আর কোনো সম্ভাবনা থাকবে না। এটাকে আমি থিওরিটিক্যালি আমি এভাবে বলি যে আনরিকনসাইলড যদি পলিটিক্যাল অ্যাসিমিলেশন হয়, অর্থাৎ বিষয়গুলো যদি মীমাংসা না করে তার যদি রাজনৈতিক যেটাকে বলে অ্যাডাপ্টেশন বৃদ্ধি করা হয় এবং মেইন স্ট্রিমিং করা হয়, সেই জায়গায় যেটা হবে আবারও প্রতিশোধ পরায়ণতার রাজনীতি, আবার যে কম্পিটিশনের রাজনীতিটা সেটা আর তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা দেখেন সে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিষয়টা এখনো জামাতের আমির যখন যাচ্ছে সেটেল না করার জন্য, তখন বলছে আপনারা এতদিন আসেন না, এখন কেন আসছেন? এই যে প্রশ্নের সম্মুখীন হতে থাকাটা যুগের পর যুগ, এটা কেন থাকছে, এই প্রশ্নটা আমরা কেউ করছি না। তো আমাদের যে পড়াশোনাটাই এই জায়গায়, যে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে, যে আপনি যদি এটা রিকনসিলিয়েশনটা যদি প্রপার না করেন, ইনস্টিটিউশনালি যদি রিকনসিলিয়েশন করে না আসেন, তখন এই প্রশ্নের সম্মুখীনগুলা পলিটিক্স অফ ভেঞ্জেন্স আমরা যেটা বলি, কাদা চোরাচুরি রাজনীতি এবং নোংরা রাজনীতি যেটা বলি আমরা একেবারে কলোকোয়াল দিয়ে, ওইটা অব্যাহত থাকবে। এবং আওয়ামী লীগ যদি মনে করে যে জোরপূর্বক এই রাজনীতিতে পুনর্বাসিত হবে এবং সেই জায়গায় কোনো একটা রাজনৈতিক দল সহায়তা করবে, এটা মনে রাখতে হবে যে এই স্বার্থটা উভয় দলের জন্যই ক্ষতিকর। আওয়ামী লীগেরও এই পথ অবলম্বন করাটা একেবারেই লং টার্মে কোনোভাবেই পজিটিভ না। এটাকে নেগোশিয়েট করে আসতে পারাটাই হবে আওয়ামী লীগের জন্য সাস্টেনেবল পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আবার এই জায়গায় যেই দল তাকে যেই সাপোর্ট দিবে সেটাও খুব একটা যৌক্তিক হবে না। না, এখানে যে দল সাপোর্ট দিবে, আমি তো বললাম যে দল সাপোর্ট দিবে, যে দল সাপোর্ট দিবে না এবং যে দল সাপোর্ট ছাড়াই ঢুকতে চাচ্ছে, এখানে একেবারে উইন লস একটা গেম তৈরি হয়ে যাবে। এখান থেকে কেউ বেনিফিটেড হবে না, এখানে সবাই লুজার হবে। সবাই লুজার হওয়া মানে পলিটিক্যাল কালচার লুজার হওয়া মানেই হচ্ছে আপনার অংশীদারিত্ব, রাজনৈতিক অংশীদারিত্ব জাস্টিফাইড হবে না এবং দিন শেষে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত। আজকে আমরা যখন 28 তারিখে কথা বলছি, আমরা জানি এনসিপির 1 বছর, একেবারে মোটা দাগে এনসিপির 1 বছরের পথ চলাকে আপনি কিভাবে দেখেন? আজকে তারা তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনও করবে। দেখেন, এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী কেউ টের পাচ্ছে না, এটাই এনসিপির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা, আর তো বলার কিছু নাই। অর্থাৎ এনসিপি যে হাইপটা তৈরি করেছিল, একটা মানে তরুণদের বিশাল প্রত্যাশা তৈরি করেছিল, কিন্তু আমি তো আমার যে নিজের লেখা পড়া সব কিছু দিয়ে আমি বুঝিয়েছিলাম যে একটা পটেনশিয়াল রাজনৈতিক দল, সম্ভাবনাময় রাজনৈতিক দল যখন একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে রাজনীতি করতে চায়, তখন সে তার নিজেকে আসলে ওই রাজনৈতিক দলটার মধ্যে হারিয়ে দেয়। ফলে যেটা হচ্ছে যে এনসিপির যে সম্ভাবনাটা ছিল, যে সহজ পথে যে সম্ভাবনাটা ছিল, সেই সহজ পথটা অনেক জটিল হয়ে গেছে এবং কণ্টকাকীর্ণ, যেটা বলি আমরা, খুবই টায়ারসাম, কিংবা তাদের লম্বা সময় এবং শ্রম এবং ঘাম অনেক বেশি ঝরাতে হবে, তারপরে সেই সম্ভাবনার জায়গায় যেতে পারবে কিনা, এই যে রাজনৈতিক হিসাব নিকাশের জন্য এনসিপির সেই জায়গাগুলো অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। দেখেন, সকল নারী নেত্রীরাই প্রায় চলে আসছে এনসিপি থেকে, কিংবা মাহফুজের মতো একটা বিচক্ষণ একটা পটেনশিয়াল পলিটিক্যাল লিডার, সেও এখন রিলাক্টেড। ফলে এই বিষয়গুলো কেন ঘটেছে কেবলমাত্র ইমিডিয়েট বেনিফিট পাওয়ার জন্য, নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য, রাজনৈতিক সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। তারা তো বলছে যে 6টি আসন খুব কম না। এখানে আসনের ব্যাপার না, এখানে তো এনসিপি যদি নিজে এককভাবে নির্বাচন করত, তার যে ভোট আসতো, ভোটের পার্সেন্টেজ আসতো, এবং 6টা না, বেশিও আসতে পারতো, আসন সংখ্যা বেশিও আসতে পারতো, তখন যেটা হতো বিএনপিকে, জামাতকে না দিয়ে এনসিপিকে দিত।
আপনি তো জানেন না সেই অ্যাসিড টেস্ট তো আপনি করতে পারেন নাই, আপনি তো একটা লোভের মধ্যে পড়ে গেছেন, ইমিডিয়েট লাভের জন্য আপনি কোয়ালিশন করেছেন, ফলে এখন আর এনসিপির সম্ভাবনা আপাত দৃষ্টিতে খুব বেশি নাই বললেই চলে। তারপরে স্বাগতম এবং শুভকামনা তাদের জন্য। জি, ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।